দর্শক, ক্ষমতা নেওয়ার 2 মাস হতে না হতেই জনগণের কাছে ভিলেন হয়ে উঠছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শেখ হাসিনাকে আবারও তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আওয়ামী লীগের জন্য দারুণ সুখবর। সম্পূর্ণ ভিডিওটি সামনে রয়েছে, আপনারা দেখতে থাকুন। আওয়ামী লীগের জন্য সামনে সুসময়। এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। তো মানে আমাদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের শাশুড়ি কাম বান্ধবী করা হচ্ছে। আমরা আজকে দেখছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তেলে ভরা তৈলাক্ত বই তৈরি করেছে, সেসব লোকগুলো আজকে সচিব হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায়। বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে। এই সরকার পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। আজকে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ একটি সুখবর আছে, একটি সুসংবাদ আছে। আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধান। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। রাষ্ট্রপতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করছে, সেই সাথে সাথে ক্ষমতায় বসাতে চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আজকের এই ভিডিওতে এমন তথ্যই দেখতে পারবেন বিস্তারিতর মাধ্যমে। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর ইউনূস পদত্যাগের পাশাপাশি কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা করেছে, কবে নির্বাচন দেবে সেই বিষয় নিয়ে কিন্তু জাতিসংঘে মত বিনিময় করেছে। আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন, চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। সম্মানিত দর্শক, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। ইউনূস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় তার সমালোচকরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। কথা বলছি ডক্টর কনক সারওয়ার। আপনারা সকলেই ওনাকে চিনেন, আলাদা পরিচয় দেওয়ার কিছু নাই। উনি এক কঠিন অভিযোগ চলেছেন ডক্টর ইউনূস সাহেবের ভাতিজার বিরুদ্ধে। আপনারা জানেন যে সম্প্রতি আপনার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, আমি হচ্ছে জাতিসংঘের একটা প্রোগ্রামে গিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। সেখানে তার ভাতিজা সাংবাদিকদের সাথে কি করেছেন, চলুন কনক সারের মুখে শুনি বাকি কথা। আমেরিকা থেকে কাজ করেছি গত এত বছর ধরে। আমরা ভাবছিলাম ডক্টর ইউনূস হয়তো 10-15 মিনিট আমাদের সঙ্গে চাটা খাবেন আর কি, হাই হ্যালো করবেন আর কি। তো দেখা গেল যে ওই যেই মাথা সেই কপাল, ওনার প্রেস মিটিং এ সব আওয়ামী লীগের লোকজন, ওনার এক ভাইস্তা আছে না কি যেন জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আরেক ভাবসাব এক সাংবাদিকের দাম দিল, এই পত্রিকা বন্ধ করে দিব। বলে তুই বাংলাদেশে এসে তুমি আমেরিকা পত্রিকা বন্ধ করে দিবা, ডক্টর ইউনূসের ভাইস্তা তুমি এই নিশ্চয়ই শুনেছেন। এখন এতটুকু শোনার পরে আমি নিজেও আসলে ডক্টর ইউনূস সাহেবের কয় ভাই বা কয় বোন, ওনার পরিবারের ভাই ভাতিজা কতজন, এগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই। তবে কনক ভাই তিনি যে অভিযোগ করেছেন, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে, এখন এটা নিয়ে আমি আর কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য পাইনি। তিনি বলছিলেন যে আসলে ওই দিনের ওইখানে কি হয়েছে, এটা সত্যি হয়ে থাকলে ডক্টর ইউনূস সাহেবের উচিত এই বিষয়গুলোকে একটু কনসার্ন করা। কারণ অনেক সময় কি যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি যথেষ্ট সৎ মানুষ, কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ, হোক সেটা আত্মীয় স্বজন অথবা তেলবাস, তাদের কারণে কিন্তু আপনি বিপদে পড়েন। যেমনটা আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই মানে আমরা সিচুয়েশনটা দেখেছিলাম যে কিভাবে হাইব্রিডদের কারণে আসলে শেখ হাসিনার রাস্তাটা তিনি ভুলে গিয়েছিলেন বা দিন শেষে এই পতন হয়েছে। যাই হোক, এখন ডক্টর কনক সারওয়ার অথবা সমালোচক যারা আছেন তারা সকলেই কিন্তু প্রথম ধাপে ঠিক 2 মাস আগে ডক্টর ইউনূস সাহেবকে ওয়েলকাম করেছিলেন। সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি দাদা থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের জন্য পজিটিভ একটা ভূমিকা রেখেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা তাদের যে কমিউনিটিটা আছেন প্রত্যেকেই কিন্তু ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্তে আস্তে বিষাদগার করছেন, পাশাপাশি ভুল ত্রুটিগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসছেন যে কি হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকারে। তো সবার মধ্যে যে উগ্রে ওঠা ক্ষোভটা, সেটার প্রধান পয়েন্টটা কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক আমাদের মাহমুদ ভাই যিনি আছেন তিনি। আমরা জানি যে তিনি দেশে গিয়েছেন, দেশে যাওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার পর তার আইনজীবীরা জামিন চেয়েছে, কিন্তু তাকে জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। বলা হয়েছে এখানে আইনের ব্যত্যয় ঘটবে, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু তাদের বক্তব্য, আপনাদের এই সরকারটাই তো অবৈধ যদি সংবিধানকে আমরা ফলো করতে চাই। তো আমার কাছেও যেটা মনে হচ্ছে আর কি, ডে বাই ডে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারা যতগুলো কথা বলছেন আর মাঠের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু মোটামুটি আমরা উল্টা পিঠে দেখতে পারি। যে আজকেও নাজদের বিশাল আন্দোলন, কর্মবিরতি, মানে এটা তো সরকারের জন্য একটা চাপ। পাশাপাশি ধরেন এই যে আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলোতে এই সরকারের পতনের পর থেকে গত 2 মাসে আসলে স্বাভাবিক কার্যক্রম, গাজীপুর দেখেন, আশুলিয়া দেখেন, নারায়ণগঞ্জ দেখেন, প্রতিদিনই সেখানে নানান ধরনের ঘটনা ঘটছে। আর গতকালকে পুলিশের গুলিতে সম্ভবত একজন শ্রমিক নিহত হয়েছে, 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এগুলো নিয়ে খুবই তোলপাড় চলছে, সমালোচকরা কঠিন সমালোচনা করছেন। দিন শেষে ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই এখন আস্তে আস্তে বুঝতে পারছেন একটা জিনিস, বা ডক্টর আসিফ নজরুল ইসলামও দেখেন, ওনার নিয়েও পিনাকি দাদা নানান বক্তব্য দিচ্ছেন, বা ওনার পুরান যে ভিডিওগুলো, আবেগিত একটা ভিডিও, এই যে বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে সরকার চালানো আর সমালোচনা করা টোটালি দুটো আলাদা জিনিস। তো তারপরেও এখন আবার নতুন রাজনৈতিক শক্তির আগমন, ডক্টর ইউনূস সাহেবের বিভিন্ন ধরনের কথাবার্তার ইঙ্গিত, সকল কিছু নিয়ে একটা গোলক ধাঁধাময় অবস্থান তৈরি হচ্ছে। আবার আপনি যদি দেখেন জামাত প্রথমে যতটা পজিটিভ ছিল এই সরকারের প্রতি, এখন আস্তে আস্তে তারাও কিন্তু বলছে হাটে হাড়ি ভেঙে দিব সময় হলে, মানে নির্বাচনী ইস্যুতে তারা হয়তো আবার শক্ত অবস্থান নেবে। বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে প্রয়োজন আবার রাজপথে নামবে। তো সকল কিছু মিলিয়ে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ
ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে, হতাশ হয়ে পড়েছে এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি নমুনাও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা আশা করছি, স্বপ্ন দেখছি, কল্পনা করছি বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরেশতা তুল্য অলৌকিক অনেক বিষয়াদি আশা করছি। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা 18 কোটি মানুষের যে অভাব, অভিযোগ, আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে, যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল, সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। তো এখানে পচা শামুকে পা কাটার বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলিনি। প্রথমত, যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখন, আর শেখ হাসিনা তখন বেইজিং সফরে গিয়েছিলেন, ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পচা শামুকে শেখ হাসিনার পা কাটবে। এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেল, তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচা শামুকে পা কাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম, কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না? একইভাবে ডক্টর ইউনূসের জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, বিশ্বাস করেন আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান কোনো যোগ্যতা আমার রয়েছে, অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয়। বক্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে, এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি, সেই কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে। তো সেই জিনিসটি আমার চেয়ে সহস্র গুণ, লক্ষ গুণ, শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না? তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া, সেখান থেকে যদি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কতগুলো সমস্যা, যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত, কিন্তু খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয়, কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে 1 মাস পরে 2 মাস পরে মহা সমস্যা হয়ে দেখা দেবে। এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে, মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার, ইচ্ছা রয়েছে এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছেন তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি। তিনি যাদেরকে পছন্দ করেছেন, সেটা যেন পালি রিয়াজ হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক কিংবা ডক্টর আসিফ নজরুল হোক, তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের এবং মনে করে যেদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘ মেয়াদে তাদের কোনো অপশন নেই, বিকল্প নেই, এই জন্য বিএনপিকে সাপোর্ট করে, জামাতকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড সঙ্গী সাথী যারা সঙ্গী সাথী তাদের এটা হলো মেন্সরিয়া আইনের একটা শব্দ। আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন, মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন, এটিকে আইনের ভাষা বলা হয় মেন্সরিয়া। তো রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলের একটা মেন্সরিয়া রয়েছে। রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না, করতে পারেন না এবং এখনো পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছে তাদেরকে ফিরে আসতে হবে, এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকেনি। ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে, মর্যাদা দিয়ে, নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গেল কর্ম এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন পর্যন্ত করেননি। তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা, তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা, জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা, এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে ডাকা এবং সাহস নিয়ে। সেটা না কাজ করে তারা কি করলেন, ক্ষমতা তাদেরকে বসিয়েছে ছাত্ররা এবং জনতা। জনতা কথাটা বলতে ইনফিনিট, এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোনো সমাপ্তি নেই, কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছেন এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা, মানে ছাত্রলীগের ছাত্র নয়, শিবিরের ছাত্র নয় বা ছাত্র দলের ছাত্র নয়। তো এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয় এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা, তাদের যে সাংগঠনিক ক্ষমতা, যা কিছু হোক না কেন, এগুলোই ইউনূস সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে যাবে এবং ডক্টর ইউনূসকে পরিণতি হোক না করে তিনি সেখান থেকে যেতে পারবেন না। অথচ তিনি যে স্বর্ণালী সুযোগ পেয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল, যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল, শ্রদ্ধা পোষণ করেছিল, এটি বিস্ময়কর। এরকম সৌভাগ্য শতবর্ষে, মানে প্রতি 100 বছরে কোনো নায়ক মহানায়কের জীবনে ঘটে না, যেটি এইবার ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি, উনি এটি কাজে লাগাতে পারেননি। 2 নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসাবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের কারোরই শাসন করার অভিজ্ঞতা নেই এবং তারা প্রচলিত যে ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস, যে সাক্ষাৎকারে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন। এই কথাটা তার দিক থেকে আসা খুবই প্রেডিক্টেবল ছিল, কারণ নির্বাচন কবে হবে তার একটা বেসিক রোড ম্যাপ আমরা সেনাপ্রধানের কাছ থেকে শুনেছিলাম এবং এটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সরকারের অবস্থান কি। আমি আমার একাধিক ভিডিওতেও বলেছি যে এই ব্যাপারে সরকারকে তার অবস্থান নিশ্চিত করতে হবে, কারণ সেনাপ্রধান সরকারের অংশ, কোনো সন্দেহ নাই,
কিন্তু সেটা উপদেষ্টা পরিষদের অংশ তিনি নন। আবার তিনি এমন একটা জায়গায় এই মুহূর্তে আছেন, এমন তার পরিস্থিতি আছে, তার কথাটাকে খুব উড়িয়ে দেওয়ারও ব্যাপার নেই। সুতরাং সরকারকে তার অবস্থান ক্লিয়ার করা দরকার আছে এবং সেটা করেছেন ডক্টর ইউনূস। এবং সেটার কারণে একটা প্রশ্ন হয়তো মাথা চাড়া দিতে পারে আমাদের কারো কারো মনে, এই দুইজনের মধ্যে কোনো রকম মতদ্বৈততা, মতভিন্নতা বা মতবিরোধ আছে কিনা। আসবো সেই জায়গায়, কি বলেছেন এবং সেটার ভিত্তিতে আমাদের কি মনে হতে পারে। তার আগেই যে ইন্টারভিউটা ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনূস দিয়েছেন, তাতে ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে। আমি ইন্টারভিউটা ভিডিও পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। ওখানে যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি ডক্টর ইউনূসকে নানাভাবে প্রশ্ন করে বিপদে ফেলতে চেষ্টা করেছেন। মানে ভয়েস অফ আমেরিকা এর আগে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটার যিনি দায়িত্বে আছেন সম্ভবত শতরূপা বড়ুয়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তিনি ইভেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করেছেন, অত্যন্ত তৃতীয় শ্রেণীর বিটিভি ধরনের ইন্টারভিউ নিয়েছেন। বাংলাদেশে যেসব তথাকথিত সংবাদ সম্মেলন হয় সেরকম সেই জায়গায় আজকে যিনি গেছেন, আমি অবশ্যই এটা পছন্দ করেছি, কারণ ডক্টর ইউনূসকে তারা চেষ্টা করেছেন চাপে ফেলতে এবং চমৎকারভাবে তিনি রেসপন্ড করেছেন অনেকগুলো ক্ষেত্রে। এখানে নানান রকম ইস্যু ছিল, পাকিস্তানের সাথে সম্পর্ক, যেগুলো শুনতে এক ধরনের বিব্রতকর লাগতে পারে কারো কারো কাছে, জামায়াতের রাজনীতি, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সেই ভাস্কর্য ভেঙে ফেলা, এই জিনিসগুলো নিয়ে উনি অত্যন্ত যখন প্রয়োজন হয়েছে টাফ জবাব দিয়েছেন। একটা জিনিস একটু সিগনিফিক্যান্ট লেগেছে আমার কাছে এখানে, সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে। ডক্টর ইউনূস রোহিঙ্গাদের কিন্তু শরণার্থী শব্দটা ব্যবহার করেছেন এবং আমরা জানি এতদিন পর্যন্ত শরণার্থী শব্দটা ব্যবহার করা হতো না এবং তিনি বলেছেন আবার যদি রোহিঙ্গাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয় তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে। এর আগে আমরা শরণার্থী বলিনি, কারণ শরণার্থী কাউকে বলা মানেই হচ্ছে তাকে কত অধিকার দেয়া। ডক্টর ইউনূস শরণার্থী বলার মাধ্যমে আমি ধারণা করি তাদের সেই স্ট্যাটাস দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে তিনি বলেছেন যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে এই ইস্যুতে অনেক জায়গায় অনেক কথা হয়েছে। যাই হোক, এটুকু দিয়ে রাখলাম। এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সেনাপ্রধান যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের যে কথা বলা হয়েছে, তাহলে উনি বলছেন তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত। ডক্টর ইউনূস বলছেন আপনি ইচ্ছা করে সেটা ধরে নিতে পারেন, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়। সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত, কাজেই সরকার যখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না। তখন উনি বলছেন সরকার বলতে তো আপনাদেরই, হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। তারপর তিনি বলছেন উপদেষ্টা পরিষদ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ডক্টর ইউনূস বলছেন আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে খুব স্পষ্ট একটা দ্বিমত আমরা দেখছি মোটা দাগে, কারণ সেনাপ্রধান কি বলেছেন সেটা নিয়েও এক ধরনের কনফিউশন তৈরি হতে পারে। রয়টার্সে উনি দু ধরনের কথা বলেছেন, আমি আমার ভিডিওতে বলেছি, এবং এরপর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান মাঝে যে বক্তব্যটা আছে সংস্কারের পর 18 মাস নাকি বলতে চেয়েছেন। এখানে ডক্টর ইউনূসের জবাব শুনে আমাদের মনে হবে খুব ক্লিয়ারলি তিনিও 18 মাসই বুঝেছেন, কারণ এখানে ভয়েস অফ আমেরিকা যখন 18 মাস সেনাপ্রধান 18 মাসের কথা বলছেন তখন ডক্টর ইউনূস সেই 18 মাসে কন্টেস্ট করেননি। মানে সেনাপ্রধান যেটা বলেছেন তিনি সেটা মেনে নিয়ে বলছেন, এটা উনি বলেছেন, আমরা তো বলিনি, আমরা মানে সরকার মানে উপদেষ্টা পরিষদ যারা আলোচনার মাধ্যমে ঠিক করবে এবং তারা যখন যে সময়টা বলবেন সেটাই জেনুইন সময় নির্বাচনের জন্য। সত্যিকার অর্থে এই ব্যাপারটা সরকারের দিক থেকে আসা উচিত। আনডাউটেডলি সেনাপ্রধান একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই মুহূর্তে সেনাপ্রধানের বড় একটা রোল আছে। আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তার একটা ডিসাইসিভ ভূমিকা ছিল। সেটা হচ্ছে শেষ মুহূর্তে শেখ হাসিনা যখন আরও ম্যাসাকার করে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকতে চেয়েছিল, উনি তার আদেশ মানতে ডিনাই করেছিলেন, কারণ তার উপরে মধ্য নিম্ন পর্যায়ের অফিসাররা এবং নন কমিশনার অফিসার্স, জুনিয়র কমিশনার অফিসার, সোলজার সবার একটা চাপ ছিল, সামষ্টিক চাপে উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে জাতির এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ঠিক হবে না। অ্যান্ড হি ডিসাইডেড যে উনি আর সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের উপর গুলি চালাবেন না, সেই রোল ছিল। এই মুহূর্তে তিনি মাঠে আছেন এবং তার বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, সুতরাং তার কথাকে আমরা একটু গুরুত্ব দিই। কিন্তু রয়টার্সের যে ইন্টারভিউ তাতে কয়েকটা কথা ছিল যেগুলো আমরা কেউ অনেকের মনে প্রশ্নের উদ্রেক করেছে। একটু মনে করিয়ে দেই, তিনি সরকারকে সাহায্য করার কথা বলছেন। মানে বাংলাদেশ মিলিটারি কোনো অটোনোমাস সংগঠন না, এটা সরকারের কমান্ডের অধীনে থাকে, প্রধান উপদেষ্টার কমান্ডে থাকবেন। সেই সেনাবাহিনী সরকারকে সাহায্য করবে তাতে মনে হয় যে এটা একটা স্বাধীন সত্তা আছে, এটা নিয়ে কনফিউশন আছে। আবার এটার মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী যেতে পারে, বিশেষ করে ডক্টর ইউনূস যখন দেশের বাইরে আছেন তখন একটা সমস্যা তৈরি হতে পারে, এই ধরনের গুজবকেও তিনি নাকচ করেছেন। একই সাথে তিনি যখন নির্বাচনের আলাপ এনেছেন তখন সংস্কারকে তিনি এভাবে ভাষাগতভাবে এক্সপ্রেস করেছে, তিনি 3টা জায়গায় সংস্কারের কথা বলেছিলেন, স্মৃতি থেকে বলছি, বিচার, পুলিশ এবং আর্থিক খাতে সংস্কারের কথা ফোকাস করছেন নির্বাচনের জন্য। তার মানে উনি বলছেন 170 মিলিয়ন, ওভাবেই লিখেছে রয়টার্সে, 17 কোটি মানুষের দেশে একটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার। এখানে কিন্তু একটা মেজর শিফট ছিল, ডিফারেন্স ছিল, যেটা আমি আমার ওই ভিডিওতে উল্লেখ করেছি। সরকার কিন্তু
যে সরকারটা এখন ক্ষমতায় আছে তারা সংস্কার শুধু নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারের কথা বলছে না, তারা অনেকগুলো আরো বেশ কিছু রাষ্ট্রীয় সংস্কার করতে চান সেটা বলছেন। সো এই যে দ্বিমতের জায়গা ছিল, সর্বশেষ এখন এই মেয়াদ, যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয়, এই মেয়াদের প্রশ্নে কিছুটা মতদ্বৈততা, মতবিরোধ হচ্ছে আমাদের মনে হতেই পারে। তবে দিনের শেষে আমরা প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেটাকেই চূড়ান্ত এবং প্রধান কথা হিসেবে ধরে নেব। সুতরাং আমাদের নির্বাচন কি হবে সেটা আমরা আসলে এখনো জানি না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমরা খেয়াল করেছি গতকালই সেনা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ইনফ্যাক্ট তার ইন্টারভিউটা তার আগেই পাবলিশড হয়েছে। নানান স্পেকুলেশন হতেই পারে, অনেকে লিখছেন সামাজিক মাধ্যমে। যদিও সেনাপ্রধান বলেছেন তারা প্রতি সপ্তাহে বসেন, রয়টার্সকে বলেছেন তাদের মধ্যে যথেষ্ট যোগাযোগ আছে, তারা পরস্পরের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, তারা তাদের আইডিয়াস শেয়ার করার জন্য বসেন। কিন্তু ওই ঘটনার পরপর হওয়াতে এক ধরনের কনফিউশন কারো মধ্যে তৈরি হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনীর দিক থেকে এমন কোনো কিছু আসলে হওয়া উচিত হবে না যেটা এই সরকারের সাথে তার কোনো ধরনের বিরোধ আছে, সেনাপ্রধানের বিশেষ করে, সেটা প্রকাশিত হয়। সেটা প্রকাশিত হওয়া কোনোভাবেই উচিত হবে না। আমরা জানি এই দেশের মানুষ যেটা দেখতে চায় সেটা হচ্ছে এই সরকার এবং সেনাবাহিনী সরকারের পূর্ণ কর্তৃত্বে চলছে এবং সরকারকে বাই ডিফল্ট এটা বলার কিছু নেই, সেনাবাহিনী সরকারকে সাপোর্ট করবে, সরকারের কথা শুনবে এবং নির্বাচন যদি সরকার 6 মাসের মধ্যে দিতে চায় তার জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেবে। নির্বাচন সরকার যদি 1.5 বছর না বা তার চেয়ে বেশি সময় নিয়ে দিতে চায় তাকে সাপোর্ট দিবে। আবার সরকারকেও, এখানে আমি আগেও বলেছি, তার নিজের স্টেক আছে, সে তার নিজের মতো করে তো বলবে, কিন্তু এই ডিউরেশনটা নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে ডিসকাশনের মাধ্যমে। আমরা দেখেছি ডক্টর ইউনূস তার কথাতে রিপিটেডলি বলেছেন সংস্কার করে যেহেতু নির্বাচনের কথা এসে সংস্কারটা তিনি রাজনৈতিক দলের সাথে আলাপ করে ঠিক করবেন, দ্যাটস ফাইন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা যারা দেখতে চাই এই সরকারটা সফল হোক, এই সরকারটা সফল হওয়া খুবই জরুরি এবং আমরা অনেকে এটা রাইটলি রিয়ালাইজ করি, সরকার যদি ফেইল করে সেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব বড় বিপর্যয় তৈরি করবে। সুতরাং যখনই আমাদের সরকার, উপদেষ্টা পরিষদ এবং সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের কোনো দূরত্বের ধরন বা দূরত্বের আলামত বা সামান্য ইঙ্গিত যদি দেখা যায়, সেটা যারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায় ইন মেনি ফর্মস, সেটাকে উস্কে দেবে। যখন প্রকাশ্যে কোনো বিরোধ আসে তখন মানুষ ধরে নেয় যে প্রকাশ্যে অনেক বেশি আসে না, যতটুকু হয়েছে মানুষ ধরে নেবে যে বিরোধ বাস্তবে হয়তো আরো বেশি, কারণ প্রকাশ্যের যতটুকু আসে এই ধরনের বিরোধ তার বেশি থাকার সম্ভাবনা থাকে। আমি বিশ্বাস করতে চাই, আমি দেখতে চাই, আমরা দেখতে চাই, আমি ধারণা করি আমরা এটার সাথে দ্বিমত করব না। আমাদের সেনাবাহিনী তারা তাদের যে ডিসাইসিভ রোল প্লে করেছিল দেশের স্বৈরাচারের পতনের সময়, মাফিয়ার পতনের সময়, দেশের গণতান্ত্রিক উত্তরণেও সেনাবাহিনী প্রশ্নাতীতভাবে সরকারের পাশে থাকবে, সরকারের সাথে থাকবে। এখন পর্যন্ত সরকার কোনো ক্ষেত্রে, আমি এটা সমালোচনা করেছি যে সরকার ইনঅ্যাকশন দেখছি, সরকার তার পারফরমেন্স খুব ভালো দেখাতে পারছেন না, অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি আছে, কিন্তু দিনের শেষে এটা আমাদের সরকার, তাদের সদিচ্ছা নিয়ে আমাদের কোনো রকম কোনো প্রশ্ন নেই, সেটা নিয়ে কোনো ডিবেট নেই। সুতরাং সেটা যদি ঠিকঠাক থাকে, তারা সেভাবে চলুক, সেভাবে সফল হোক, সেটা আমরা চাই। এবং অচিরেই মধ্যে যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটা ঘুচে যাওয়া দরকার এবং ভবিষ্যতেও দুই পক্ষকেই সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, যাতে মনে হয় উপদেষ্টা পরিষদ এবং সেনাপ্রধানের সাথে কোনো রকম কোনো দূরত্ব তৈরি হয়েছে। আবারও বলছি, এটা আমাদের শত্রু, দেশীয় শত্রু আছে আওয়ামী লীগ এবং তাদের যে লোকজন এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায়, বহিঃশত্রু আছে, একদম প্রকাশ্য ভিজিবল শত্রু ভারত আছে, সবাইকে অনেক উৎসাহিত করে তুলবে এটা, যাতে আর কোনো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।